অনেক অপেক্ষার পর সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত পরম সুন্দরী সিনেমাটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এই সিনেমাটা এবছরের ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক মুভি হতে চলেছে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। আর যদি এক্সপ্লেইনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় একটা ছেলে দৌড়াচ্ছিল আর ওকে তাড়া করছিল অনেকজন মানুষ। নদীর পাশ দিয়ে সে দৌড়াচ্ছিল। তারপরই গিয়ে সে নদীর মধ্যে ঝাঁপ দেয়। আসলে এই ছেলেটা কে, আর কেনই বা এতগুলো মানুষ ওকে তাড়া করছিল, এটা জানতে হলে আমাদের কয়েকদিন পিছিয়ে যেতে হবে। ওর নাম পরম সাজদেব। সে অনেক বড় মাপের একটা বিজনেসম্যানের ছেলে। সে নিজেও একটা বড় মাপের বিজনেসম্যান। তবে এটা অন্য ব্যাপার যে সে যে বিজনেসে ইনভেস্ট করে সেটাতেই ওর টাকা ডুবিয়ে ফেলে। বাবার অনেক টাকা পয়সা থাকার কারণে আলিশান একটা অফিসও আসে পরমের। আর সবসময় পরমকে সাথ দিত ওর এক বন্ধু, ওর নাম জাগ্গি। এভাবেই পরমের দিন খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎ করে ওর অফিসে একজন লোক আসে। আসলে উনি একটা অ্যাপ ডেভেলপ করেছেন। সেই অ্যাপটার জন্য ইনভেস্টর খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলেন উনি। আসলে ওনার অ্যাপটা ছিল সোলমেট সম্পর্কিত। মানে এই অ্যাপের যারা ইউজার আসে তাদের থেকে সকল ডেটা কালেক্ট করে নিজেদের সোলমেটকে খুঁজতে সাহায্য করে দেয়। এই অ্যাপটা কিভাবে কাজ করে সেগুলো সবকিছুই জানায় পরমকে। কিন্তু কোনোভাবেই ওর মুখের কথা বিশ্বাস করতে পারছিল না পরম। তখন লোকটা বলে যে ঠিক আছে, আপনি নিজে যখন প্রমাণ পাবেন তখন তো আপনি বিশ্বাস করতেই হবে, তাই না? তাহলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। যদি আসলেই আপনি আপনার সোলমেট পেয়ে যান তাহলে তো এখানে আপনি ইনভেস্ট করবেন। যেহেতু পরম ছিল একজন বিজনেসম্যান, তো সে এটা তো ট্রাই করতে চায়। এই জন্য সে ওই অ্যাপটা একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন সকালবেলাতে হঠাৎ করেই পরম তার বাবার কাছে কিছু টাকা চায়। কি করবে জানতে চাইলে পরম তার বাবাকে সবকিছুই জানায়। বাবা, নতুন একটা অ্যাপ এসেছে তো সেখানে আমি ইনভেস্ট করতে চাই, আর আমার 5 কোটির মতো টাকা হলেই চলবে। ওর মুখে এমন কথা শুনে তো হাসিতেই ফেটে পড়ে বাবা। এতদিনে যে কোটি কোটি টাকা নষ্ট করেছিস তাতে হয়নি, এবার তোর 5 কোটি টাকা লাগবে? আমাকে তুই কি বলদ পেয়েছিস যে আমি তোকে বারবার এতগুলো টাকা দিব? তোকে যে পরিমাণ টাকা আমি দিয়েছি সেই টাকাগুলো আমি উসুল করব তোর ওই পুরো বিল্ডিংটা বিক্রি করে। মানে তোর এখন অফিসে যে বিল্ডিংটা, ওই পুরো বিল্ডিংটা আমি বিক্রি করে দিব। এটা শুনে চরম মাপের শক খেয়ে যায় পরম। আর বাবাকে সে ইমোশনালি এটা ওটা বলতে থাকে। তখন বাবা পরমকে 1 মাসের সময় দেয়। আচ্ছা, তুই যেটা বলছিস সেটা যদি আসলেই সত্যি হয় তাহলে তুই আমাকে প্রমাণ করে দেখা। তুই তোর নিজের সোলমেট খুঁজে নিয়ে আয় 1 মাসের মধ্যে, তাহলেই আমি তোকে টাকাটা দিব। আর যদি নিজের সোলমেট আনতে না পারিস তাহলে ভুলে যাবি টাকার কথা, আর তার সাথে সাথে তোর ওই বিল্ডিংটাও। তখন থেকে তোকেও আমার অফিসেই বসতে হবে এবং আমার বিজনেসটাই দেখতে হবে। আর অন্য কোনো উপায় না থাকায় পরম রাজি হয়ে যায় ওর বাবার কথায়। তারপরই ওই লোকটার সাথে দেখা করে তার নিজের সোলমেটটাকে খুঁজে দিতে বলে। কেটে যায় আরও 2 দিন। হঠাৎ করে একদিন ওই লোকটা ডেকে এনে জানায় খুঁজে পাওয়া গেছে আপনার সোলমেট। দেখা যায় মেয়েটা কেরালার একটা জায়গায় বসবাস করত। ওর নাম ঠিক্কেপাট্টু সুন্দরী দামোদরান পিল্লাউ। তবে সেখান থেকে মেয়েটার কোনো কন্ট্রাক্ট নাম্বার বা সোশ্যাল মিডিয়া কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র ওর বাড়ির ঠিকানাটাই পায়। এগুলোতে অনেক চিন্তায় পড়ে যায় পরম। এখন সে কি করবে? কিছুক্ষণের মধ্যেই সে চিন্তা করতে করতে একটা ডিসিশন এসে পৌঁছে যে সে কেরালায় যাবে ওই মেয়েটার সাথে দেখা করার জন্য। প্রথমে তো জাগ্গে ওর সাথে যেতে চায় না, কিন্তু আর অন্য কোনো উপায় না থাকে ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। দুজনেই রওনা হয় কেরালার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার বিমান জার্নি করে এসে পৌঁছে কেরালায়। সেখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে থাকে ওই মেয়েটার বাড়ির উদ্দেশ্যে। ওই বাড়িটাকে খুঁজে পেতে অনেকটাই বেগ পেতে হয় পরমের। অনেক খোঁজাখুঁজির পরে খুঁজে পায় ওই গ্রামটা। সেখানে থাকা মানুষজনদেরকে জিজ্ঞেস করলেও কোনোভাবেই ওদের সাথে ভালো ব্যবহার করছিল না ওরা। সুন্দরীর নাম শুনে কেন যেন ওরা ওদের সাথে এমন খারাপ ব্যবহার করছিল। আসলে ওরা সবাই সুন্দরীকে মনে মনে ভালোবাসতো। এর জন্য ওরা কেউই পরমকে সাহায্য করতে চাইছিল না। তারপর কষ্ট মষ্ট করে ওই বাড়িটার কাছাকাছি চলে আসে পরম। সেখানে এসেই দেখতে পায় সুন্দরী বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছিল। ওকে প্রথমবার দেখাতেই ভালো লেগে যায় পরমের। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থাকে সুন্দরীর দিকে। তারপর সুন্দরী যখন ওদেরকে দেখতে পায় তখন এগিয়ে আসে এদিকেই। আসলে সুন্দরীর এই বাড়িটা এখন হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়। সুন্দরীর বাবা মা কেউই বেঁচে নেই। এই বাড়ির দায়িত্বে আছে সুন্দরী এবং তার ছোট বোন। পরম কেরালায় তো চলে এসেছে, কিন্তু ওরা তো আর মালায়ালাম ভাষা জানে না। এজন্য প্রথম ওদের মধ্যে কমিউনিকেশন করতে একটু ঝামেলাই হচ্ছিল। তবে সুন্দরী মোটামুটি ভালোই হিন্দি বলতে পারে। তারপর ওরা এখানে একটা রুমও নিয়ে নেয়। আর এর মধ্যেই পরম চালু করে দিয়েছিল তার ফ্ল্যাটিং। নানাভাবে সুন্দরীকে সে বোঝানোর চেষ্টা করছিল যে তোমাকে আমার ভালো লেগে গেছে। তবে ব্যাপারগুলো একদমই ভালোভাবে নিচ্ছিল না সুন্দরী, আর অনেকটাই ইরিটেটও হচ্ছিল। তবে এগুলোর কোনো তোয়াক্কাই করছিল না পরম। সারাদিনের জার্নিতে ওরা অনেকটাই টায়ার্ড, এর জন্য সকালই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা উঠেই পরম জগিং করতে যায়। কিন্তু ওর পোশাকটা একদমই শালীন ছিল না। মানে গ্রামের মধ্যে এগুলো শালীন পোশাক বলা যায় না।
ওর পরনে ছিল হাফ প্যান্ট, সেন্টু গেঞ্জি, চোখে চশমা এবং কানে একটা হেডফোন। এভাবে সে জগিং করছিল। একজনকে সাইড দিতে গিয়ে হঠাৎ করে পরম একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা তো পরমকে প্রথমবারের মতো দেখে ওর যেন প্রেমেই পড়ে যায়। আসলে মেয়েটা পাশেরই একটা হাসপাতালের নার্স। কিন্তু পরম কোনো মতো ওখান থেকে কাটিয়ে আবারও শুরু করে দেয় জগিং। দৌড়াতে দৌড়াতে পরম একটা বাজারের মধ্যে চলে আসে। তখন সেখানকার কয়েকজন লোক এসে পরমকে থামায়। আসলে এই লোকগুলোই গতকালকে পরমদেরকে ভুলভাল কথা বলছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে মোটরসাইকেল নিয়ে চলে আসে একজন লোক। তুমি এভাবে অশালীন হয়ে ঘোরাঘুরি করছো কেন? তোমার বডি তো এখানে কেউই দেখতে চায়নি। আমার যদি পাওয়ার থাকতো তাহলে এই গ্রামে আমি লিখে দিতাম যে বাইরে ট্যুরিস্ট অ্যালাও নয়, কিন্তু সেটা তো আর পসিবল নয়। এগুলো বলতে বলতেই ওকে একটা ধুতিও পরিয়ে দেয়। সাথে বলে, আজকে যা করেছো করেছো, এর পর যেন আর কখনো এমনটা আমি না দেখি। পরমের জন্ম এবং বেড়ে ওঠা শহরে, এর জন্য সে তো অনেক অবাক হয়ে যায় যে কেন ওর সাথে লোকটা এমন ব্যবহার করলো। তারপর পরে সেখান থেকে রুমে এসে এইসব ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা করতে থাকে, আর বন্ধুর সাথে পরামর্শ করতে থাকে যে কি করা যায়, কিভাবে পটানো যায় সুন্দরীকে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ওর মাথায় একটা বুদ্ধি এসে যায়। সুন্দরীর দিকে আগানোর আগে ওর সম্পর্কিত আমার কিছু ডেটা কালেক্ট করতে হবে, তাহলে ওর দিকে পারফেক্টলি আমি অ্যাপ্রোচ করতে পারবো। এজন্য পরদিন থেকেই সুন্দরীকে ফলো করতে শুরু করে দেয় পরম এবং তার বন্ধু জাগ্গি। সুন্দরী কোথায় যেত, কি করতো, সবকিছুই পর্যবেক্ষণ করতে থাকে ওরা দুজন। এইভাবেই কেটে যায় কয়েকদিন। এমনভাবে ফলো করতে করতে একদিন পরম খেয়াল করে দেখতে পায় সুন্দরী যখন রান্না করছিল তখন ওর কানে হেডফোন দিয়ে একটা গান শুনছিল খুব মনোযোগের সহিত, এবং সেটা খুব এনজয় করছিল। এর জন্য চুপি চুপি পরম সেই গানটার একটা ছবি উঠিয়ে নেয়। তারপর সেদিন সারা রাত ধরে এই গানটার রিহার্সাল করতে থাকে পরম। পরদিন সকালবেলাতে সুন্দরীর ঘুম ভাঙে নিচ থেকে ওর ডাকাডাকির শব্দে। নিচে আসতেই সুন্দরী খেয়াল করে দেখতে পায় পরম সকালের নাস্তা বানিয়েছিল নিজের হাতে, এবং ওদের তিনজনকে সে খুব ভক্তি সহকারে খাবার সার্ভ করছিল। ঠিক তখনই পরম বুদ্ধি করে সুন্দরীর পছন্দের ওই গানটা গুনগুন করতে থাকে। এটা শোনা মাত্রই তো অবাক হয়ে যায় সুন্দরী, আর সেই গানটার অনেক প্রশংসা করতে থাকে। তখন পরম এটা নিয়ে অনেক কথাবার্তা বলে, কারণ এই গানটা সম্পর্কে সবকিছুই প্রায় রিসার্চ করে রেখেছিল পরম। সে এমন একটা ভাব নিচ্ছিল যে এই গানটা তারও খুব পছন্দের। এক পর্যায়ে পরম আর তার বন্ধু বেশি এক্সাইটেড হয়ে বলে ফেলে, রজনী স্যারের আমরা অনেক বড় ফ্যান। এটা শুনে থমকে যায় সুন্দরী। আসলে কেরালায় তো চলে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, আর ওদের ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে মোহনলাল। তখন পরমের ওপর ক্ষেপে অনেক রাগ দেখায় সুন্দরী, আর বলে, তুমি আমাদের সম্পর্কে কিছু জানো না ঠিক আছে, কিন্তু তাহলে তুমি এইসব আবোল তাবোল কথা কেন বলতে যাচ্ছ? তোমার তো এমন ভাব দেখানোর দরকার নেই যে তুমি সবকিছু আমাদের সম্পর্কে জানো। আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে মোহনলাল, তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে রজনীকান্ত, তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে আল্লু অর্জুন, এবং কান্নাড় ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে ইয়াশ। তো যেগুলো তুমি জানো না সেগুলো নিয়ে তোমার কেন কথা বলতে হবে? এগুলো বলি আরও অনেক রাগ দেখিয়ে চলে যায় বাহিরে। এইসব কিছু শুনে ওরা বুঝে যায় যে ওরা তো ফাঁদে পড়ে গেছে। তখন সুন্দরীকে সবকিছু বোঝানোর জন্য বাহিরে যায়। গিয়ে দেখতে পায় সুন্দরী একটা নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ছিল। ওকে অনেক করে বোঝাতে থাকলেও কিছুতেই বুঝতে চাইছিল না সুন্দরী। অনেকক্ষণ গাছে থেকেই বকবক করতে থাকে। তারপর আর অন্য কোনো উপায় না থাকায় সে নিচে নেমে আসে। তখন পরম বলে, আমার ভুল হয়ে গেছে, আসলে তোমাদের সম্পর্কে আমি খুব একটা ভালো জানি না, এর জন্যই তো আমি এই জায়গায় এসেছি। তোমাদের কালচার, ন্যাচারাল বিউটি সবকিছু সম্পর্কে আমি জানতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? পরমের মুখে এসব কথা শুনে মন গলে যায় সুন্দরীর, আর বলে, আগামীকালকে সকাল ঠিক 5টায় তুমি রেডি থেকো, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। পরদিন সকালবেলাতেই সুন্দরী পরমকে নিয়ে চলে আসে একটা জায়গায়। দেখা যায় এখানে একজন মধ্যবয়স্ক লোক সবাইকে ফাইট শেখাচ্ছিল। আসলে ইনি গতদিন পরমকে তার জগিং ড্রেস নিয়ে কথা শুনিয়েছিল। ওনার নাম আম্মাব্বা। খুব শীঘ্রই ওদের গ্রামে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, সেখানে আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ অংশ নিবে। সেই প্রোগ্রামটায় অনেক রকমের খেলাধুলার আয়োজন করা হয়। দেখা যায় আম্মাব্বা অনেক রেগেছিল। আসলে এটার কারণ হচ্ছে গত 5 বছর ধরে ওদের গ্রামের মানুষ খুব একটা ভালো করতে পারছিল না ওই সকল প্রতিযোগিতায়। এর জন্য এবার তার ভালো পারফরমেন্স প্রয়োজন। তারপর পরই সুন্দরী পরমকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেয় আম্মাব্বার সাথে। আর ওদের নিজস্ব ভাষায় কি যেন একটা বলে, যেটার আগামাথা কিছুই বুঝতে পারে না পরম। আসলে সুন্দরী ওনার কাছে কমপ্লেন করছিল যে পরম তার সাথে ফ্ল্যাট করছে, সাথে তাদের সংস্কৃতি নিয়েও এটা ওটা বাজে কথা বলছে, তো ওকে একটু শিক্ষা দিয়ে দাও। সেও ঠিক তেমনটাই করে। ওদের ট্রেনিং গ্রাউন্ডের পাশেই অনেকগুলো হাতিয়ারের মধ্যে থেকে একটা হাতিয়ার নিতে বলে পরমকে। তখন পরম গিয়ে আজব দেখতে একটা হাতিয়ার নেয়। তারপর পরই ডাক দেওয়া হয় ওর অপোনেন্টকে। ওকে দেখেই তো পরম বুঝে গিয়েছিল আজকে তোর খবর আসছে, এর সাথে কোনোভাবেই পরম পেরে উঠবে না। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ফাইট। সেই লোকটাই হাতিয়ারটা ছিল অনেক পারদর্শী, আর পরম তো এটা সম্পর্কে কিছুই জানে না, এজন্য কোনোভাবেই ওই লোকটার সাথে পেরে উঠছিল না পরম।
এমনই চলতে থাকলে এক পর্যায়ে বুদ্ধি খাটিয়ে ওই লোকটার চোখের মধ্যে বালু দিয়ে দেয় পরম। তারপর 2 হাতে 2টা শিল্ড নিয়ে ওকে পরাস্ত করে ফেলে। তুমি যদি এইভাবে লড়ো তাহলে প্রতিযোগিতা আর জেতা লাগবে না। আমি কোনোদিন ওই হাতিয়ার নেইনি, তারপরেও তোমাকে আমি হারিয়ে ফেললাম। এভাবে চলবে না। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা তো সবাই অবাক। তখন পরম আবার একটু এক্সট্রা ভাব নিতে যায় আর ওই হাতিয়ারটা নিয়ে ওই সেলের মতো প্রদর্শনী করতে চায়। কিন্তু এই হাতিয়ারটা সম্পর্কে তো কোনো কিছুই জানতো না পরম। এই জন্য অসতর্কতাবশত চোট পেয়ে যায় সে। এই ব্যাপারটা দেখে নিজের কাছে একটু খারাপ লাগে সুন্দরীর। ওর জন্যই পরম আঘাত পেল। এজন্যই পরমকে নিয়ে চলে আসে একটা জায়গায়। এই জায়গাটা ছিল অনেক সুন্দর। তারপর পাশে থেকে কিছু গাছপালার পাতা একত্রিত করে সেগুলো এনে লাগিয়ে দিচ্ছিল পরমকে। কিন্তু পরম বারবারই বলছিল যে ডাক্তারখানায় যেতে হবে, না হলে এখানে ইনফেকশন হয়ে যেতে পারে। কিন্তু সুন্দরী ওর কোনো কথাই বলছিল না, নিজের কাজে মনোযোগ দেয়। তবে ওর কাটায় যখন সেই লতাপাতাগুলো লাগিয়ে দিচ্ছিল তখন সুন্দরীর হাতে থাকা আংটিটা একটু ঝামেলা করছিল। এজন্য আংটিটা খুলে পাশেই রাখে আর আবারও মনোযোগ দেয় ওর কাজে। ওদেরকে দেখে মনে হচ্ছিল দুজনের প্রতি দুজনের আস্তে আস্তে ভালো লাগা তৈরি হচ্ছে। পরম যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন সে সুন্দরীকে বলেছিল তাকে একটা গাইড অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, বা ওর সাথে সুন্দরীকে নিজেই যেতে বলেছিল। কিন্তু ওর অফারে রাজি হয়নি সুন্দরী। তবে আজকে ওকে হাঁ করে দেয় সুন্দরী আর বলে কালকে সকাল সকাল তুমি রেডি থেকো, তোমার গাইড তোমার কাছে পৌঁছে যাবে। তারপর পরে ওরা দুজনেই সেখান থেকে চলে আসে বাড়িতে। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। হঠাৎ করে পরম দেখতে পায় সুন্দরী অনেক চিল্লাপাল্লা করছে এবং কিছু একটা খোঁজাখুঁজি করছে। একদম পাগল হয়ে খুঁজছিল কোনো একটা জিনিস। তারপর পরম ওর ছোট বোনের কাছ থেকে জানতে পারে ওর আংটিটা হারিয়ে গেছে। এই আংটিটা ছিল সুন্দরীর বাবা মায়ের শেষ স্মৃতি। তখন হঠাৎ করে পরমের মনে পড়ে যায় ওকে যখন লতাপাতা লাগিয়ে দিয়েছিল তখন সে আংটিটা খুলে সেই পাশেই রেখেছিল, আর সেখান থেকে নিতে হয়তো বা ভুলে গিয়েছিল সুন্দরী। এই জন্য পরম আর জাগ্গি চলে আসে ওই জায়গাটায়। অনেক করে খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই সেই আংটিটা খুঁজে পাচ্ছিল না পরম। আর জাগ্গিতে একটা পাথরের ওপর শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। সে পরমকে একটুও হেল্প করছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করে পানির নিচে সেই আংটিটাকে দেখতে পায় পরম। তারপর এগিয়ে গিয়ে সেই আংটিটা তোলে। কিন্তু সামনে সে যেটা দেখতে পায় সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না পরম। দেখতে পায় একটা হাতি সেখানে দাঁড়িয়ে আছে। এখন এমন একটা অবস্থায় পড়ে গেছে পরম যে ওর তো আর দৌড়ে পালানোরও কোনো অবস্থা নেই। এক পর্যায়ে হাতিটা তার সুরে আটকে ফেলে পরমকে। এই ব্যাপারটাতে পরম আর জাগ্গি দুজনে অনেক চিল্লাপাল্লা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওদের ওদিকে চিল্লাপাল্লা দেখে সুন্দরী চলে আসে এবং হাতিটাকে বলার সাথে সাথেই ছেড়ে দেয় পরমকে। আসলে এই হাতিটা যখন একদম ছোট্ট ছিল তখন এই জায়গায় এসেছিল। সুন্দরী হাতিটার অনেক ভালো বন্ধু, এর জন্যই ও কথা বলাতে ছেড়ে দিয়েছে পরমকে। ওর আংটিটা খুঁজতে এসে পরম এমন ঝামেলায় পড়েছে। এই ব্যাপারগুলোতে সুন্দরীর যেন পরমের উপরে ভালো লাগা আরও অনেক বেশি বেড়ে যায়। পরদিন সকালবেলাতে ওরা দুজনে একসাথে বের হয়ে পড়ে ঘোরাঘুরি করার জন্য। ওদের আশেপাশে সকল ভালো ভালো জায়গা দেখাতে চায় পরমকে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য যে কাকে বলে সেটা কেরালা গেলেই বোঝা যাবে। ওরা দুজনে একসাথে টাইম কাটাতে খুব ভালোই অনুভব করছিল। সারাদিন ওরা দুজনে অনেক ঘোরাঘুরি করে, সাথে খানা দানাও করে। বিকেলবেলাতে দুজনে একসাথে ওরা নৌকাও চালায়। সেখানে গিয়ে পরমকে নৌকা চালানোর একটা ট্রিকও শিখিয়ে দেয় সুন্দরী। যখন কয়েকটা বৈঠা একসাথে চলে তখন সবার মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা অনেক বেশি প্রয়োজন, তাহলেই একমাত্র জোরে যাওয়া সম্ভব। সারাটা দিন ধরে দুজনে অনেক মজমাস্তি এবং ঘোরাঘুরিতে মেতেছিল। রাতের বেলাতে যখন ওরা বাড়িতে ফিরছিল ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নেমে আসে। তারপর ওরা দুজনে চলে আসে একটা চার্চের মধ্যে। বৃষ্টির যেন থামার কোনো নামগন্ধই নেই। ওরা দুজনে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন পরম বলে, যেহেতু আমরা চার্চের মধ্যে চলেই এসেছি তো তোমার যদি কোনো কনফেশন করার থাকে তাহলে সেটা করতে পারো। প্রথমে সুন্দরী তো কিছুই বলতে চায় না, কিন্তু তারপরে ওকে অনেক ইনসিস্ট করাতে বলতে শুরু করে, আমি এখন যে কাজটা করছি এটা আমার একদমই ভালো লাগে না। অন্য কোনো উপায় না থাকে এই কাজটা আমাকে করতে হচ্ছে। ছোটবেলা থেকে আমার নাচতে অনেক বেশি ভালো লাগতো। আমি একজন ক্লাসিক্যাল ডান্সার এবং এই ক্লাসিক্যাল ডান্সিংয়ে আমি প্রো লেভেলে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা মারা যাওয়াতে সেটা আর হয়ে ওঠেনি। আমার নিজেকেই হাল ধরতে হয়েছে। তখন পরম বলে, তুমি যে ডান্স করো এটা আমি খুব ভালো করেই জানি, কারণ প্রথম যেদিন এসেছিলাম সেদিন তোমাকে নাচতেই দেখছিলাম। তুমি আসলেও খুব ভালো ডান্স করো। তো এখন যেহেতু বাইরেও বৃষ্টি হচ্ছে তো আমরা তো যেতে পারবো না, তো তুমি এখানে একটু নাচের রিহার্সালটা করতে পারো। কিন্তু সুন্দরী এটা কোনোভাবেই করতে চায় না, কারণ ওরা তো একটা চার্চের মধ্যে ছিল। তারপরও পরমকে একদমই ছাড়ছিল না, এই জন্য নাচতে শুরু করে দেয় সুন্দরী। সে আসলে খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার। এবার পরমের কনফেস করার পালা। সে সুন্দরীকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। পরম যে অ্যাপটা ইনভেস্ট করতে চেয়েছিল সেই অ্যাপটার ডেভেলপারটাই ওকে কল দিয়েছিল। স্যার, আমার টাকার খুবই প্রয়োজন, আপনি কি আমাকে এখন টাকা দিতে পারবেন? যদি দিতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, অনেক ইনভেস্টাররাই এসে ঘোরাঘুরি করছে। আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমি ওদিক থেকে টাকা উঠিয়ে নেব।
তখন পরম বলে, না সেটার প্রয়োজন হবে না, আমি একটা ব্যবস্থা করছি। সেখান থেকে কথা বলা শেষ করে পরম এসে আবার সুন্দরীর সামনে কনফেস করতে চায়, কিন্তু দেখতে পায় ঘুমিয়ে গেছে সুন্দরী। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। তারপর যখন সুন্দরীর ঘুম ভাঙে তখন ওরা দুজনে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটতে থাকলে হঠাৎ করেই পরমের ফোনে একটা টেক্সট আসে। পরম যখন সেটা চেক করছিল তখন সুন্দরী ওকে বাই বলে আজকের মতো চলে যায়। ঠিক তখনই পরম খেয়াল করে দেখতে পায় ওর বন্ধু জাগির যেন পুরো হুলিয়েই চেঞ্জ হয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল যে হয়তোবা ও এই এলাকারই মানুষ। তারপর পরম যখন ওকে ডাক দেয় তখন দেখতে পায় খুব সুন্দর মালালাম বলছে, কিন্তু কয়দিন আগে তো মালালামের মও জানতো না জাগ্গি। তারপরই জাগ্গি ওকে একটা মেয়েকে দেখায় আর বলে আমরা দুজনে খুবই ভালোবাসি। ওকে ডাক দিয়ে এনে পরমের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে চলে আসার সময় পরম ওই ডেভেলপারকে ফোন দিয়ে কথা যেগুলো বলেছিল সেই সব কিছু জানায় ওর বন্ধুকে, আর কোনোভাবে টাকা ম্যানেজ করে ওকে দিয়ে দিতেও চায় সে। পরদিন সকালবেলাতেই প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিল পরম। কিছুক্ষণের মধ্যেই সেই রুমের মধ্যে চলে আসে সুন্দরী। এসে দেখতে পায় পরম কোনোভাবেই তার পোশাকটা পরতে পারছিল না। তখন সুন্দরী ওকে ওর পোশাকটা পরিয়ে দিতে থাকে। পরম তো ভেবেই নিয়েছিল যে সুন্দরীও তাকে হয়তো বা অনেক ভালোবেসে ফেলেছে। তারপর কাপড়টা পরিয়ে দেওয়া শেষ হলে সুন্দরী বলে, এখন দেখো তো অনেক সুন্দর লাগছে না? তবে পরম ওকে নিজের দিকে টান দিয়ে বলে যে এখন সুন্দর লাগছে। এই ব্যাপারটাতে সুন্দরী একটু লজ্জায় পেয়ে যায়। তারপর ওরা দুজনে মিলে চলে আসে প্রোগ্রামে। আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ মিলে সমবেত হয় এই দিনটায়। সেখানে এসেই সুন্দরী চলে যায় আম্মাব্বার কাছে আর তার সাথে ঘুরে ঘুরে পুরো প্রোগ্রাম সাইটটা প্রদর্শন করতে থাকে। পরম একাই ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে জাগ্গি এসে তাকে বলে, তুই কি তোর মনের কথা বলেছিস ওকে? কিন্তু পরম জানায় যে না, বলে দেবো, আজকেই বলবো। তখন সুন্দরীকে ডাক দেয় পরম। ওর কাছে কনফেশনটা করতে যাবে ঠিক তখনই ওদিক দিয়ে মুখোশ পরা অনেকজন লোক এসে ঘোরাঘুরি করছিল। আসলে এই ফেস্টিভ্যালে এই লোকগুলোর কোনো কমতি ছিল না, এজন্য পরমের কথা সুন্দরী পর্যন্ত আর পৌঁছে না। ঠিক তখনই দেখা যায় সুন্দরী কাউকে একটা দেখে অনেক খুশি হয়ে যায়। পরমের পিছেই দেখা যায় হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই এক দৌড় দিয়ে সুন্দরী গিয়ে ওকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা দেখে তো পরমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপরে জানতে পারে এ হচ্ছে আম্মাব্বার ছেলে, ওর নাম ভেনু। সুন্দরী আর ওর বিয়ে ছোটবেলা থেকেই ফিক্স করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আম্মাব্বা সেখানে অ্যানাউন্স করে দেয় যে আগামী 10 দিন পরেই ওদের বিয়ে। এই ব্যাপারগুলোতে অনেক মন খারাপ হয়ে যায় পরমের। তার পরপরই সুন্দরীর ছোট বোনের থেকে সে জানতে পারে ওরা দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড, একসাথে স্কুলে গিয়েছে, তারপর কলেজে। ওদের দেখেই মনে হতো যেন ওরা স্বামী স্ত্রী। এভাবে চলতে থাকলে হঠাৎ করে ভিনু ডাক্তারিতে চান্স পেয়ে যায়। এজন্য সে চলে যায় দেশের বাহিরে। আর তারপরই সুন্দরীর বাবা মা মারা যায়। আর এই ব্যাপারটা ঘটে যাওয়াতে ওর জীবনটা অন্যদিকে মোড় নেয়। আসলে ভেনু ছিল সবকিছুতেই পারদর্শী। পড়াশোনায় ছিল সে নাম্বার 1, খেলাধুলায় সে ছিল নাম্বার 1, মানুষের সাথে কথাবার্তা বলা কমিউনিকেশনেও ছিল সে নাম্বার 1। মানে বলতে গেলে পুরো গ্রামের মধ্যে সে নাম্বার 1 ছেলে। আর যতদিন এখানে ভেনু ছিল ততদিন আমরা এই প্রতিযোগিতায় সবসময়ই জিততাম। কিন্তু সে চলে যাওয়ার পর থেকে এই গত 5 বছর আমরা খুব একটা জিততে পারিনি এই প্রতিযোগিতাগুলোতে। এগুলো শুনে অনেক মন খারাপ করে পরম বাড়িতে চলে আসে এবং ওই ডেভেলপারটাকে কল লাগায়। তারপর সবকিছুই খুলে বলে ওকে। তখন সে জানা সোলমেট শুধু একটাই হতে পারে, তবে ওই মেয়েটা যে অন্য কোনো ছেলের প্রতি আকর্ষণ হবে না তা না, কিন্তু সেটা হবে ক্ষণস্থায়ী। আর যদি সোলমেটের সাথে বিয়ে না হয় তাহলে দুজনকেই কষ্ট পেতে হবে, কেউই সুখী হতে পারবে না। ডেভেলপারের মুখে এইসব কথা শুনে আবারও ভরকে যায় পরম আর টাকা পাঠিয়ে দেয় ওকে। এদিকে দেখা যায় সুন্দরী এবং ভেনু মিলে গ্রামের মানুষজনকে খাবার সার্ভ করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পরম এবং খাবারের একটা ডিব্বা নিয়ে যায় সেদিকে এবং মানুষজনকে সার্ভ করতে শুরু করে। সে শুধু সুন্দরীর আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং ওকে এটা ওটা কথা বলছিল। তুমি কি আসলেই ভেনুকে ভালোবাসো, নাকি এলাকার মানুষজন এবং তার বাবার জন্য তুমি তাকে বিয়ে করছো? আর যেহেতু তোমার মৃত বাবা মা কথা দিয়ে গিয়েছিল ওই জন্যই কি তুমি তাকে বিয়ে করছো? তাহলে আমার সাথে তুমি এতদিনে যা করেছিলে সেগুলো কি ছিল? তবে ওর কোনো কথারই জবাব দেয় না সুন্দরী। ওকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজেও কনফিউজড। ওদের গ্রামে চলা এই প্রোগ্রামটা কয়েকটা ধাপে হয়। কাল থেকে শুরু হবে আসল ইভেন্ট, মানে খেলা। গ্রামের সবাই তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক এক্সাইটেড, কারণ ভেনু থাকলে ওরা জিতবে। কিছুক্ষণের মধ্যে ওরা নাম সাইন করছিল যে কে কোন গেমটা খেলবে। তখন পাশেই দাঁড়িয়ে দুই বন্ধু গল্পগুজব করছিল। এতক্ষণে পরম বুঝে গিয়েছিল যে যদি সুন্দরীকে ওর বিয়ে করতে হয় তাহলে গ্রামের সকল মানুষের মন জিততে হবে ওর, এজন্য তাকেও এই খেলায় অংশগ্রহণ করতে হবে। তারপরই সে গিয়ে নিজের নামটাও দিতে চায়, কিন্তু কোনোভাবেই ওর নামটা দিতে দেয় না আম্মাব্বা, কারণ বাইরে থেকে আসা অতিথি এই গ্রামের খেলায় অংশগ্রহণ করতে পারে না। এই গেমটা খেলতে পারে শুধুমাত্র এই গ্রামের লোকেরাই। এটাতে আবারও ঝামেলায় পড়ে যায় পরম। তখন হঠাৎ করে ওর মাথায় একটা বুদ্ধি চলে আসে।
আর জাগ্গির প্রেমিকাকে দিয়ে রাখি বাঁধিয়ে নেয় নিজের হাতে। এখন তো জাগ্গির গার্লফ্রেন্ড ওর বোন হয়ে গেল। তারপর এই ব্যাপারটা যখন গিয়ে জানায় তখন আর ওর নামটা দিতে আর কেউ না করতে পারে না। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় প্রথম গেম। মুখে একটা চামচ, তার ওপরে থাকবে গোল একটা বস্তু, আর সেটা ওইভাবেই নিয়ে বিভিন্ন বাধা পার করে ফিনিশ লাইনে যেতে হবে। যার ওই গোল বস্তুটা পড়ে যাবে সেও ডিসকোয়ালিফাই, যে ফিনিশ লাইন ক্রস করতে পারবে না সেও ডিসকোয়ালিফাই। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গেম। প্রথম থেকেই পরম এবং ভেনু ভালোই খেলছিল এবং সবার থেকে এগিয়েই ছিল ওরা দুজন। কিন্তু হঠাৎ করেই পরমের চোখ যায় সাইডে সুন্দরী যেখানে আছে ওখানে। সুন্দরীকে দেখেই যেন সে ভড়কে যায় আর সোজা গিয়ে পড়ে ভেনুর গায়ের ওপর। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে দুজনেই হেরে যায় এই গেমটা। পরমের এসব কাণ্ডকলাপ দেখে গ্রামের সবাই তোর উপরে অনেক রাগান্বিত হয়ে যায়, আর ওকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয় যে কাল থেকে একটা গেমেও তুমি আর পার্টিসিপেট করতে পারবে না। তোমার জন্য আজকে এই গেমটা আমাদেরকে হারতে হলো। যদি তুমি ওই কাণ্ডটা না করতে তাহলে আমরা অবশ্যই এই গেমটা জিতে যেতাম। আর অন্য কোনো উপায় না থাকায় পরমও রাজি হয়। খেলা আবারও শুরু হয়ে যায়। তারপর থেকে প্রায় প্রত্যেকটা গেমেই জিতছিল ভেনু। এতে গ্রামের সবাই তো অনেক খুশি, আর সবাইকে এত আনন্দিত দেখে পরমও খুশি। সুন্দরীরও আনন্দ যেন ধরছিলই না। 5 বছর পরে তারা আবারও জিতছে। এদিকে পরম তো লাগাতার সুন্দরীর সাথে ফ্ল্যাট করেই যাচ্ছিল। প্রায় সকল গেমই শেষ, এখন শুধু একটা গেম বাকি, নৌকা বাইচ। 2 দিন পর হবে সেই নৌকা বাইচটা। এদিকে পরদিনই সুন্দরী এবং ভেনুর এঙ্গেজমেন্ট সিরিমনি। তখন সুন্দরী এসে পরমকে ইনভাইট করে তার এঙ্গেজমেন্ট সিরিমনিতে যাওয়ার জন্য। পরমও ওর কথা না করতে পারে না। নিজের মন খারাপ থাকলেও পরম চলে আসে ওই সিরিমনিতে। সেখানে গিয়েই সবাই মিলে অনেক মজমাস্তি করছিল। প্রোগ্রামটা খুব ভালোভাবেই চলছিল। এক পর্যায়ে পরম ইচ্ছা করেই সিরিমনিতে মারামারি লাগিয়ে দেয়। আসলে প্রথমে সে সবাইকে পানি খাইয়ে নিয়েছিল। যখন সবাই নেশা চলে যায় তখন ওদের মধ্যে লাগিয়ে দিয়েছিল মারামারি। পুরো হুলুস্থুলুস অবস্থা হয়ে যায় পুরো অনুষ্ঠানে। একটু আগেই শান্তশিষ্টভাবে মজা করতে থাকা লোকজনেরা এখন মেতে উঠেছিল মারামারিতে। কিছুক্ষণের মধ্যেই একজন লোক পরমদের দিকে একটা মদের বোতল ছুঁড়ে মারে। তখন ভেনুকে ধরে নিয়ে লাফ দিয়ে বেঁচে যায় পরম। সেই বোতলটা গিয়ে পেছনে থাকা একজনের গায়ে লাগে। অজ্ঞান হয়ে পড়ে যায় সেই ছেলেটা। আসলে আগামী দিন যে নৌকা বাইচটা হবে সেখানে ভেনুর পার্টনার থাকবে এই ছেলেটাই। তারপর পরে ওকে নদীপথে হাসপাতালে নিয়ে আসা হয়। যে নার্সটা পরমকে অনেক পছন্দ করতো সেই ইঞ্জেকশনটা লাগায় ওকে। তারপর পরমের সাথে আবার সে ফ্ল্যাটও করতে শুরু করে। পরম কোনোভাবেই বুঝতে পারছিল না মেয়েটা ওর জন্য এত পাগল কেন। এমনকি পরমকে সে কিসও করতে যায়। ঠিক তখনই ওই জায়গায় চলে আসে সুন্দরী এবং ওদেরকে এভাবে দেখে দরজাটা আটকে আবারও চলে যায়। আর এই ব্যাপারটা দেখে পরম ওর পিছে পিছেই দৌড়ে যায় আর বলতে থাকে, তুমি যা দেখেছো এগুলো কিছুই আসলে এমনটা নয়। ও আমাকে ভালোবাসে, ও আমাকে জোর করছিল, কিন্তু এখানে আমার কোনো দোষই নেই। কিন্তু ওর কোনো কথাই যেন বিশ্বাস করতে চাইছিল না সুন্দরী, কারণ সে নিজের চোখে যেটা দেখেছে সেইটা বিশ্বাস করবে না পরমের মুখের কথা। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে সেখানে এসে পৌঁছে ভেনু। তুমি রাতের বেলাতে যা করেছিল সেটা কিন্তু আমি দেখে ফেলেছি, সেটা তুমি একদমই ঠিক করনি। এখন যেহেতু তোমার জন্য ওই ছেলেটার বাজে অবস্থা হয়ে গেছে, তো নৌকা বাইজে আমার সাথ এখন তুমি দিবে। পরমও না করতে পারে না। গ্রামবাসীদের মনের মধ্যে ঢোকার আরেকটা সুযোগ পেলেও পরম। এদিকে সেখান থেকে বাসায় চলে আসে সুন্দরী। রুমের মধ্যে ঢুকে সে অনেক চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে চলে আসে ওর ছোট বোন। এসেই বলে, কি নিয়ে চিন্তা ভাবনা করছিস আপু তুই? কিন্তু কিছুই বলে না সুন্দরী। তখন পিচ্চিটা আবার বলে ওঠে, আমি তোকে দেখেই বুঝতে পেরেছি তোর সমস্যা কি। তুই আসলে ডিসাইড করতে পারছিস না যে তুই কাকে বিয়ে করবি, পরমকে নাকি ভেনুকে। প্রথমে তো ছোট বোনকে কোনো কথাই বলছিল না সুন্দরী, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বলতে শুরু করে, বেনুর সাথে থাকলে আমার সবকিছুই চেনা চেনা লাগে, আর পরমের সাথে থাকলে সবকিছুই অচেনা এবং মনে হয় নতুন। খুব পরিচিত জিনিসটা আবার নতুন করে ভালো লাগে। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে ভেনুকে যদি আমি বিয়ে না করি তাহলে গ্রামের মানুষ তো অনেক কষ্ট পাবে, এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। তারপরেও সে ডিসাইড করেই নেয় যে সে পরমকেই ভালোবাসে এবং সে পরমকেই বিয়ে করবে। লোকে কি বলবে এত কিছু চিন্তা করার সময় নেই ওর। যার সাথে ও সারা জীবন সুখী থাকতে পারবে সেটাই ওর চুজ করতে হবে। আসলে ওর এই ডিসিশনটা নেয়ার জন্য ওকে শক্তি জুগিয়েছিল ওর ছোট বোন। এদিকে চিন্তামগ্ন অবস্থায় ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিল পরম। ঠিক তখনই বাহিরে তাকালেই দেখতে পায় ওর বাবা চলে এসেছে। প্রথমে সে তো পরমের সাথে খুব ভালোভাবেই কথাবার্তা বলছিল, পরক্ষণে ওনার রূপই যেন চেঞ্জ হয়ে যায়। তুই যে টাকাগুলো ডেভেলপারকে দিয়েছিলি সেই ডেভেলপারটা তো পালিয়েছে। ওর অ্যাপসটাও ছিল আসলে ফেক অ্যাপস। সোলমেট বলতে আসলে কিছুই হয় না, তোকে ধোকা দিয়েছে সে। আর তুই এখানে এসে ওই মেয়েটাকে ধোকা দিচ্ছিস। এভাবে তোর নিজের জীবনের সাথে সাথে ওই মেয়েটার জীবন এবং সে যাকে বিয়ে করতে যাচ্ছিল তার জীবনটা তুই নষ্ট করছিস। তো এগুলো বাদ দে। বাবার কথা কোনোভাবেই বিশ্বাস করে না পরম এবং বারবারই ফোন দিতে থাকে ওই ডেভেলপারটাকে। তবে দেখতে পাও সব জায়গা থেকে উধাও হয়ে গেছে ডেভেলপারটা। ওর কোনো নাম্বারই খোলা নেই, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট।
আর ওকে অ্যাপসটার যে ওয়েবসাইটটা দেখিয়েছিল সেই ওয়েবসাইটটাতেও আর ঢুকছে না, মানে ঠকে গেছে পরম। তখন বাবা বলে তোর জন্য এটাই ভালো হবে যে মেয়েটাকে তুই সব সত্য কথা বলে দিস, ওর সত্যটা জানার অধিকার রয়েছে। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে সুন্দরী। পরমের বাবাকে দেখে সে তো অনেক খুশি এবং তাকে গিয়ে প্রণাম করে। বাবা ওকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলে। তখন সুন্দরী বলে ওঠে তোমার সাথে আমার কিছু কথা আছে। পরম জানায় আমারও কিছু কথা আছে তোমার সাথে। এরপর দুজনেই চলে আসে বেলকুনিতে। তখন পরম ওকে সবকিছু খুলে বলে, কিভাবে সে এখানে এসেছে এবং কেন এসেছে সবকিছুই জানায় সুন্দরীকে। এগুলো শুনে সুন্দরী যেন ওর চোখের পানি কোনোভাবেই আটকে রাখতে পারছিল না। সে তো পরমকে আসলেই ভালোবেসে ফেলেছিল, আর পরম কিনা এখানে ওকে ধোঁকা দিতে এসেছিল। এগুলো যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না সুন্দরী। আর সাথে সাথে সে পরমকে এখান থেকে চলে যেতে বলে। নিজে যে কথাটা বলতে এসেছিল সেটাও সে জানায় না। তখন অনেক মন খারাপ করে ভেতরে আসে পরম, আর তার বন্ধু জাগ্গিকে বলে চল আমরা এখান থেকে চলে যাই, এখানে আর আমাদের কোনো কাজ নেই। কিন্তু ওর বন্ধু কোনোভাবে এখান থেকে যেতে চায় না, কারণ সে তার আসল ভালোবাসা পেয়ে গেছে। ওকে একা ফেলে কোনোভাবেই এই জায়গা থেকে যাবে না জাগ্গি। যদি এখান থেকে যেতেই হয় তাহলে ওকে নিয়েই যাবে। ওর মুখে এসব কথা শুনে পরম এবং ওর বাবা দুজনের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। ওরা জিনিসপত্র গাড়িতে উঠে যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই সেখানে গ্রামের সবাই চলে আসে। ভেনু তখন পরমের পিঠে একটা ব্যাগ দেখে জিজ্ঞেস করে কই যাচ্ছ তুমি। তখন পরম বলে একটা কাজ পড়ে গেছে, এই জন্য আমাকে এখনই দিল্লিতে যেতে হবে, এই জন্য আমার বাবা আমাকে নিতে এসেছেন। কিন্তু কোনোভাবে ওর কথা মানতে চায় না এরা। তুমি যদি চলে যাও তাহলে কালকে নৌকাবাইজে কে থাকবে। তোমার জন্য একটা অঘটন ঘটে গেছে, এখন সেখানে তো তোমাকেই থাকতে হবে। এখন তুমি ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছ, এটা কি ঠিক করছো। বাবা ওদের এত লোক সংখ্যা দেখে আর নৌকাবাইজের কথা শুনে রাজি হয়ে যায় এখানে থাকার জন্য, কারণ এখান থেকে যদি ওরা চলে যেতে চায় তাহলে হয়তো ওদের মার খাওয়া লাগতে পারে। জীবনের ভয় কার না থাকে। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় নৌকাবাইজ। অনেকগুলো নৌকা একসাথে কম্পিট করছিল। পরমদের নিজেদের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা একদমই ভালো ছিল না, এর জন্য ওরা প্রায় সকল নৌকা থেকেই পিছিয়ে ছিল। তখন হঠাৎ করেই পরমের মনে পড়ে যায় সুন্দরী শিখিয়ে দেওয়া সেই ট্রিকগুলো। তারপর সে গান গাইতে শুরু করে এবং ওর সাথে সাথে নৌকায় থাকা সবাই গানটা ধরে, আর সেই তালে তালেই নৌকা বাইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওরা সবার আগে চলে আসে এবং জিতেও যায়। এতে গ্রামবাসীরাও তো অনেক খুশি। তারপর ওদের হাতে প্রথম পুরস্কারটা তুলে দেওয়া হয়। আসলে যতগুলো প্রতিযোগিতা হলো এর মধ্যে মেইন ইভেন্ট ছিল এই নৌকা বাইচটাই, কারণ এটাতে পুরো গ্রামের মানুষই অংশগ্রহণ করেছিল। এই সকল কিছু শেষ হতেই সেখান থেকে বাবা এবং পরম চলে আসে এয়ারপোর্টে। ওরা দিল্লিতে আবার ফিরে যাবে, এখানে থেকে তো ওদের আর কোনো লাভ নেই। বাবা তখন ওকে বারবারই বলছিল তুই কি আসলে সুন্দরীকে ভালোবাসিস না। পরম তখন জানায় ভালোবাসলেই কি, সে তো আমাকে আর কোনোদিনও আপন করবে না, সবকিছুই শেষ হয়ে গেছে। এটা বলেই আগাতে থাকে এয়ারপোর্টের ভেতরে। তখন বাবা বলে আজকে কিন্তু ওর বিয়ে, তুই যদি বিমানে একবার উঠে যাস তাহলে ওর বিয়েটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ না কিন্তু তুই বিমান থেকে আর নামতে পারবি না। তখন যদি তোর মন চেঞ্জও হয়ে যায় তারপরেও তুই আর কোনোভাবে আসতে পারবি না এবং ওর বিয়েটা ঠেকাতেও পারবি না। আবার করে চিন্তা করে নে। তারপর পরম ডিসাইড করে যে সে আবারও ফিরে যাবে সুন্দরীর কাছে এবং ওর থেকে ক্ষমা চাইবে। এটাতে সে তাড়াহুড়ো করে চলে আসে বিয়ে বাড়িতে। এসে খুঁজতে থাকে সুন্দরীকে। এক পর্যায়ে সে একটা নারিকেল গাছে উঠে যায়। পরম শহরের ছেলে হওয়া সত্ত্বেও সে নারিকেল গাছে খুব ভালোভাবে উঠে গিয়েছিল। পাশের ঘরের মধ্যেই সে দেখতে পায় সুন্দরীকে। সে ওদের দুজনের একসাথে তোলা ছবিগুলো ডিলিট করছিল। তখন বাহির থেকে পরম বলে ওঠে ছবিগুলো ডিলিট করলে কি হবে, তুমি কি আমাকে মন থেকে কখনো ডিলিট করতে পারবে। এটা দেখে ওদিকেই তাকায় সুন্দরী। পরমকে নারিকেল গাছে উঠতে দেখে তো অবাক হয়ে যায় সে, আর বাহিরে এসে ওকে এটা ওটা বলতে শুরু করে। পরম ওর কাছ থেকে অনেক করে ক্ষমা চাইছিল কিন্তু কোনোভাবে ওকে ক্ষমা করতে রাজি হয় না সুন্দরী। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎই পাশ থেকে এই ব্যাপারগুলো দেখে ফেলে আম্মাব্বা, আর বাইরে থাকা সকল লোকগুলোকে ওকে ধরতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল যে এখানে কি কারণে আবার ফিরে এসেছে পরম। তখন সবাই মিলে তাড়া করতে শুরু করে দেয় পরমকে। সেও খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চলে আসে সুন্দরীর কাছে। এখানে এসে সে আবারও অনেক করে কাকুতি মিনতি করছিল, শেষবারের মতো আমাকে একবার ক্ষমা করে দাও। কিন্তু কোনোভাবে ওকে ক্ষমা করতে রাজি হয় না সুন্দরী। ঠিক তখনই ওই জায়গায় চলে আসে ভেনু, আর হতবাক হয়ে চেয়ে থাকে পরমের দিকে। তখন পরম বলে তুই আমার ভাই এটা ঠিক আছে, কিন্তু সুন্দরীকে কোনোভাবে আমি ভাবির চোখে দেখতে পারবো না। তারপরই সেখানে অনেক লোকজন চলে আসে এবং আবারও তাড়া করতে শুরু করে দেয় পরমকে। পরমও দৌড়াতে দৌড়াতে চলে আসে একটা নদীর পাড়ে, যেই দৃশ্যটা আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম। তারপরই পরম ঝাঁপ দেয় নদীতে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা গোলাকৃতির বোট নিয়ে সেখানে চলে আসে সুন্দরী, আর বাঁচিয়ে নেয় পরমকে। তখন সুন্দরী বলে ওনাদেরকে কিভাবে চুপ করাতে হবে সেটা আমি জানি। এটা বলেই কিস করে বসে সে পরমকে। ওদের দুজনের প্রেমটা পূর্ণতা পাওয়ার মধ্যে দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো।
আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।